দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক আয়োজন লাইফ এন্ড বিউটিতে আপনাদের সাথে আছি আমি মারিয়া শিমু। কোনো আয়োজন বা উৎসব মানে আমরা যেটা বুঝি আমাদের নিজেদেরকে একটু পরিপাটি করে তোলার একটা বিষয় থাকে, সেই সঙ্গে আমরা চাই যে আমাদের সৌন্দর্যটা আরেকটু ঘষা মাজা করতে আর কি। তো সেই ক্ষেত্রে এই সৌন্দর্য বৃদ্ধিকরণে যে যে বিষয়গুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের ত্বক এবং চুলের যত্ন। আজ সেই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ফ্ললেক্স ফেমিনা অ্যাস্থেটিক সেন্টারের কর্ণধার এবং অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট ডক্টর শারমিন রেজা বুবলিকে। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু এখন মোটামুটি সবাই ছেলে মেয়ে বোধ আমরা কিন্তু একটু বেশ সৌন্দর্য সম্পর্কে সচেতন। আমরা একটু চাই নিজেদেরকে যেন ফ্ললেস মনে হয় বা ফ্ললেস যেন আমরা থাকি উইদাউট এনি মেকআপ। সো সেই ক্ষেত্রে আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে আসলে পেশেন্টরা কোন কোন কনসার্ন নিয়ে আপনার কাছে আসছে বা এখন জনপ্রিয় কি কি ট্রিটমেন্ট? বর্তমানে স্কিনের বিষয়ে আসলে অ্যাস্থেটিক ট্রিটমেন্টে অনেক আপডেট চলে আসছে, অনেক ভালো ভালো ট্রিটমেন্ট। তার মধ্যে একটা না বললেই না, সেটা হচ্ছে এক্সোজোম। এক্সোজোম একটা যুগান্তকারী ট্রিটমেন্ট। বর্তমানে আপনার হেয়ার এবং স্কিনের যে কোনো সমস্যার জন্য কিন্তু এখন এক্সোজোম ট্রিটমেন্ট করা হচ্ছে। এক্সোজোমটা নিয়ে আমরা ডিটেইলে একটু পরে কথা বলবো, কারণ আমার এটা সম্পর্কে অনেক কিছু জানার আছে। এক্সোজোমটা যেহেতু খুব লেটেস্ট এবং বেশ ভালো কিন্তু একটা রেসপন্স সবার কাছ থেকেই পাওয়া যাচ্ছে। এটা ছাড়া আর কি কি করা হচ্ছে এবং সে সাথে আরেকটু জানতে চাই, অনেকেই কিন্তু বলেন যে আমাদের ফেসটা অনেকের অয়েলি থাকে কিন্তু একটা সময় পরে দেখা যায় সেটা ড্রাই হয়ে গেছে এবং সেই ড্রাইনেসের কারণে অনেক ধরনের স্কিন কনসার্ন হয়। এটার কারণটা কি? আচ্ছা, যাদের স্কিনটা অনেক বেশি অয়েলি থাকে তাদের দেখা যায় যে সেবাসিয়াস গ্ল্যান্ডটা খুব হাইলি অ্যাক্টিভ থাকে, বা তাদের হয়তো বা কোনো হরমোনাল প্রবলেম ছিল সেটা থেকে ওইটা বেড়ে যেতে পারে। এবং ওই সময় দেখা যায় যে সে যে প্রোডাক্টগুলো ইউজ করছিল অয়েল কন্ট্রোল করবার জন্য সেটা সে লঙ্গার টাইম ইউজ করে গেছে, তখন স্কিনে যে ড্রাই ভাবটা তৈরি হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে সে হয়তো বা ঠিক মতো ময়েশ্চার করা হয়নি, বা তার যে লাইফস্টাইল সেটাও সে ঠিক করেনি, যার কারণে কিন্তু স্কিনের একটা সাইড এফেক্ট চলে আসে। সো যাদের অয়েলি স্কিন তাদেরকেও বুঝে স্কিন কেয়ারগুলো করতে হয় যে আসলে সে কতদিন ধরে এই প্রোডাক্টগুলো ইউজ করবে, কোন প্রোডাক্টটা কতদিন ইউজ করা যায় সেটা কিন্তু একজন ডার্মাটোলজিস্ট যেভাবে গাইডলাইন দিয়ে দিবে সেভাবে যদি সে না করে তার কিন্তু সেটা থেকেও সাইড এফেক্ট হতে পারে। তখন কিন্তু অয়েলি স্কিন অনেক সময় ড্রাইনেস থেকে অনেক প্রবলেম ক্রিয়েট করতে পারে, এবং ড্রাইনেস থেকে কিন্তু আপনি জানবেন খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের চেহারার মধ্যে একটা বয়সের ছাপ চলে আসতে পারে। সো ড্রাইনেসকে প্রিভেন্ট করাটাও একটা খুব বড় একটা চ্যালেঞ্জ বর্তমান সময়, কারণ এখন অনেক ক্লায়েন্ট আমাদের কাছে, পেশেন্ট আমাদের কাছে আসেন যারা অল্প বয়স কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে যে ফাইন লাইন্স চলে আসছে, বয়সের ছাপ চলে আসছে, স্কিনের গ্লো হারিয়ে যাচ্ছে। সো এগুলো কিন্তু ডিপেন্ড করছে আমার স্কিনের হাইড্রেশন হারিয়ে যাওয়ার কারণে, এবং সেটার জন্য অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে কি করণীয় এবং কতদিন আসলে এটা করতে হবে সেটা জানা নেওয়াটা ভালো। আচ্ছা আপু, স্কিনের ড্রাইনেস নিয়ে আমরা কথা বললাম, এর সাথে আরেকটা যেটা কনসার্ন আসে, এখন কিন্তু অনেকের মধ্যে এই প্রবণতাটা দেখা যায় যে ডিআইওয়াই ইউজ করা, অথবা আমরা যে আমাদের কিচেন ইনগ্রেডিয়েন্ট যেগুলো থাকে সেগুলো আমরা ফেসে ইউজ করছি, এগুলো আসলে আমাদের ফেসের জন্য বা স্কিনের জন্য উপকারী কিনা অথবা অপকারী কিনা? একটা সময় ছিল যে আমাদের তখন এরকম অ্যাস্থেটিক প্র্যাকটিস ছিল না, এত রকমের থেরাপিউটিক্যাল ট্রিটমেন্ট ছিল না, তখন মারা বা আমার দাদিরা তারা ঘরোয়া টোটকা ইউজ করতেন। কিন্তু আপনি জানবেন যে যে কোনো র প্রোডাক্টে কিন্তু আমাদের অ্যাসিড বা ক্ষারীয় প্রোডাক্টের পরিমাণটা আমরা ঠিক জানি না। যেমন অনেকে আলুর রস ইউজ করেন, শশার রস ইউজ করেন, কিন্তু এটার অ্যাকচুয়াল পিএইচ ব্যালেন্সটা আমার স্কিনের সাথে যাচ্ছে কিনা সেটা আমরা তো জানি না। তো অনেক সময় দেখা যায় যারা এই ধরনের র বা ডিআইওয়াই প্রোডাক্ট ইউজ করে বাসায় বানাচ্ছে বা ইউজ করছেন তাদের কিন্তু তাদের সুফলে চাইতে অপকারিতাটা অনেক সময় বেশি হয়ে যায়। তো সেই জন্য আমি বলবো অ্যাকচুয়ালি ডিরেক্ট প্রোডাক্ট এভাবে ইউজ না করে আপনি যদি একটু কসমেটিক্যালস অথবা মেডিকেটেড প্রোডাক্ট ইউজ করেন একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হয়ে, তাহলে আপনি অল্প সময় আপনার স্কিনকে ক্ষতি করছে কোনো প্রভাব ছাড়াই একটা সুস্থ সমাধান পাবেন। তো যেটা আপনি বলছিলেন যে এখন যে ওয়েদারটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, না শীতে না গরম, দেখা যায় দিনের বেলা অনেক গরম থাকে, রাতে আবার একটু ঠান্ডা পড়ে, এই সময়টাতেও কিন্তু অনেক ধরনের স্কিন কনসার্ন আসে। আমি যেটা বললাম মানে ড্রাইনেস সহ আরো বেশ কিছু। তো এই সময় আসলে স্কিন কেয়ার রুটিনটা কেমন হওয়া উচিত যদি একটু বলতেন? যেমন কন্টিনিউয়াস একটা ওয়েদার যখন থাকে, যেমন শুধু ঠান্ডা বা শুধু গরম, তখন কিন্তু আমাদের অত বেশি টেনশন করতে হয় না। কিন্তু যখন একটা ট্রানজিশন ওয়েদার চলে আসে, কখনো ঠান্ডা কখনো গরম, তখন কিন্তু একটু বেশি স্পেশাল কেয়ার নেওয়া উচিত আমরা মনে করি। কারণ যখন আপনার হঠাৎ ঠান্ডা লাগছে তখন কিন্তু স্কিনটা ড্রাই হয়ে যায়। এই ড্রাইনেসের সময় আপনার স্কিনের ধরন অনুযায়ী যদি আপনি একটুখানি হাইড্রেশনটা বাড়িয়ে দেন, প্রপার একটা ময়েশ্চারাইজার ইউজ করেন বা একটা ভালো হাইয়ালুরনিক সিরাম ইউজ করেন বেস, যেগুলোতে আপনার স্কিনটাকে হাইড্রেট করবে, তাহলে কিন্তু এই যে ওয়েদার থেকে আপনার স্কিনে যে একটা বাজে প্রভাব পড়ছে সেটা কিন্তু আপনি প্রিভেন্ট করতে পারবেন। আবার অনেক সময় দেখা যায় যে খুব বেশি গরম পড়ছে, আপনার অনেক স্কিন অয়েলি হয়ে যাচ্ছে, আপনি ঘামছেন, সেটাও স্কিনের জন্য ক্ষতিকর, কারণ তখন ধুলাবালি বাইরে থেকে এসে স্কিনের পোর্সগুলো ক্লগড করে দেয়, তখন আপনার স্কিনে বাম্প হতে পারে, অ্যাকনি হতে পারে। সো ওয়েদার অনুযায়ী স্কিন
যদিও কারো অয়েলি বা ড্রাইনেস থেকে থাকে, কিন্তু ওয়েদার অনুযায়ী অনেক সময় কিন্তু আমাদেরকে প্রোডাক্ট বুঝে ইউজ করাটা খুব দরকার হয়ে পড়ে। প্রোডাক্টের মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্ট অবশ্যই এখন তো ইনগ্রেডিয়েন্টগুলোকে খুব হাইলাইট করা হয় বর্তমানে, অনেকে কিন্তু এই ইনগ্রেডিয়েন্টগুলোর নামও অনেকে জেনে থাকেন। আমরা আমাদের ডার্মাটোলজিস্ট ছাড়াই তারা অনেক রকমের প্রোডাক্টের নাম জেনে ফেলেছেন, কারণ এটা বর্তমানে এখন আসলে খুব ইন্টারনেটে অ্যাভেলেবল আছে। সো আমরা যদি ভালো প্রোডাক্টটা স্কিনের ধরন অনুযায়ী পিক করতে পারি তাহলে কিন্তু স্কিন এটা থেকে একটা ভালো সুফল পাবে। অনেকেই আছেন রং ফর্সাকারী ক্রিম ইউজ করেন, ব্লিচ ইউজ করেন, এবং যে কারণে স্কিনের ব্যারিয়ারটা আসলে নষ্ট হয়ে যায়। তারপর তারা হয়তো বা ডার্মাটোলজিস্টের কাছে বা তাদের কাছে তাদের শরণাপন্ন হন, কিন্তু দেখা যায় যে সেই ব্যারিয়ার স্কিনটা রিপেয়ার হতে হয়তো অনেক টাইম লাগে এবং তারা ধৈর্য হারা হয়ে যান। এক্ষেত্রে আসলে একটু জানতে চাই যে এই ধরনের প্রোডাক্ট ইউজের কারণে আমাদের স্কিন ব্যারিয়ারটা যে নষ্ট হয়, এটা রিপেয়ার হতে আসলে কতদিন সময় লাগতে পারে? অ্যাকচুয়ালি ডিপেন্ড করে পেশেন্ট এটা কতদিন ইউজ করছে। এটা একটা আত্মঘাতী ক্রিম, আত্মঘাতী প্রসেস আমি বলবো, কারণ আসলে যে যার টোনটা সে যদি সেটাকেই মেনটেন করে তাতে কিন্তু স্কিনটা বেটার থাকে। আর এই ধরনের রং ফর্সাকারী ক্রিমে কিন্তু মার্কারি, আর্সেনিক বা আদার্স যে খারাপ জিনিসগুলো থাকে সেটা কিন্তু স্কিনকে একদম পাতলা করে দেয়, এবং পাতলা স্কিন হওয়ার কারণে কিন্তু আমাদের স্কিনের নিচে যে ভেইনগুলো সেগুলো ভিজিবল হয়ে যায়, রোদে গেলে ফটোসেনসিটিভ হয়ে যায়, রোদে যেতে পারে না, লাল হয়ে যায়, জ্বালা করে, বার্নিং হয়, মেলাজমা পিগমেন্টেশন তৈরি হয়, এছাড়া আরও অনেক রকমের প্রবলেম তৈরি হয়। তো আমি সবাইকে বলবো এই প্রোগ্রামের মাধ্যমে যে আপনারা কেউ রং ফর্সাকারী ক্রিম বা নাইট ক্রিম ইউজ করবেন না। হেলদি ওয়েতে কিন্তু স্কিনকে 2 থেকে 3 শেড পর্যন্ত ব্রাইটার করা যায়। আমরা কিন্তু কখনো কোনো স্কিনকে হোয়াইট করতে পারি না, আমরা ব্রাইটার করতে পারি, হেলদি ওয়েতে গ্লো করতে পারি। তো হেলদি স্কিনটা খুব ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকটা পেশেন্টকে বলি আপনারা স্কিনটাকে হেলদি করেন, সেটাই আপনার জন্য সবচেয়ে বেশি গ্লোয়িং এর ব্যাপার হবে। সো আপনারা ওই ধরনের নাইট ক্রিম ইউজ করা থেকে বিরত থাকবেন। আর স্কিন হেলদি করার জন্য আসলে অনেক রকম প্রসেস আছে। আপনি শুধু বাসায় বসেও কিছু ট্রিটমেন্ট করেও কিন্তু হেলদি করতে পারেন ডক্টরের শরণাপন্ন হয়ে। আর এই ধরনের নাইট ক্রিমগুলো ব্যবহার থেকে বিরত থাকবেন। দর্শকদেরকে এটাও বলতে চাই, এই যে একবার স্কিন ব্যারিয়ারটা যদি ড্যামেজ হয়ে যায় সেটা রিভার্স করতে কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা রিভার্স করতে পারি না, কারণ পেশেন্ট অনেক লঙ্গার ইউজ করে করে সেটাতে অ্যাডিক্টেড হয়ে যায়, এবং সে ছাড়লেই দেখা যায় তার স্কিনটা আবার কালো হয়ে যাচ্ছে, তখন সে আবার ব্যাক করে, ডাবল রিঅ্যাকশন করে, এবং এই ধরনের স্কিনের ক্ষেত্রে তখন কিন্তু আমাদের জন্য খুব টাফ হয়ে যায়, চ্যালেঞ্জিং হয়ে যায় তাকে এটাকে রিস্টোর করা, এবং এটা বছরের পর বছর সময় লাগে আমাদেরকে আসলে রিস্টোর করতে। স্কিন এবং হেয়ারের জন্য সবথেকে অ্যাডভান্স যে ট্রিটমেন্ট সেটা হচ্ছে এক্সোজোম থেরাপি। এক্সোজোম সম্পর্কে অনেকেরই ধারণা নেই, এক্সোজোম সম্পর্কে যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলতেন। আসলে আমাদের হিউম্যান বডিটা কিন্তু সেল দিয়ে তৈরি, ট্রিলিয়ন সেল দিয়ে তৈরি। এই সেলগুলোর মধ্যে কিন্তু অনেক রকমের কম্পাউন্ড থাকে। এই কম্পাউন্ডগুলোর মধ্যে সবচেয়ে টাইনি একটা কম্পাউন্ডের নামই হচ্ছে এক্সোজোম। এক্সোজোম কি করে? একজন আরেকজনের সাথে কানেকশন মেনটেন করে। যত বেশি কানেকশন হয় তত সেল অ্যাক্টিভ থাকে, তত আমার সেল রিজেনারেশন হয়, সেলুলার অ্যাক্টিভিটি এগুলো বেশি বাড়ে। তো এই এক্সোজোমটাকে নতুন মডার্ন কনসেপ্টে নিয়ে আসা হয়েছে। আমার স্কিনে যখন কোনো প্রবলেম হচ্ছে তার মানে ওখানে কিছু না কিছু গ্যাপ হচ্ছে, তো আমরা ওই এক্সোজোম দিয়ে ওখানে আমরা একটা সিগন্যাল পাঠাচ্ছি যে এখানে কিছু গ্যাপিং আছে, ওইগুলো সারিয়ে তুলবার জন্য সেলুলার রিজেনারেশন অ্যান্ড রিপেয়ারের মাধ্যমে। তো এই এক্সোজোম বর্তমানে স্কিন অ্যান্ড হেয়ারে খুব ভালো একটা এফেক্ট দিচ্ছে। আমরা 2 থেকে 3টা ট্রিটমেন্ট করবার পরেই একটা খুব ভালো রেজাল্ট খুঁজে পাচ্ছি যে স্কিন খুব ভালোভাবে হেলদি হচ্ছে, রিপেয়ার হচ্ছে, এবং এটা সব সমস্যার জন্যই দেওয়া যাচ্ছে। আপনার অ্যাকনি, আপনার ড্রাইনেস, আপনার এজিং, পিগমেন্টেড প্রবলেম, সব কিছুর জন্যই কিন্তু এক্সোজোমটা খুব ভালো রেসপন্স করছে। এক্সোজোমটার কস্টটা আসলে কি সবাই এফোর্ড করতে পারে কিনা? অ্যাকচুয়ালি আসলে ডিপেন্ড করছে যে আপনি প্রোডাক্টটা অথেন্টিক কিনা। যেটা একটু অথেন্টিক প্রোডাক্ট, সেটা যেহেতু এটা আমাদের দেশে তৈরি হয় না, বাইরে থেকে আনতে হয়, সেক্ষেত্রে এটা একটু এক্সপেন্সিভ হয়, বাট আমার মতে এটা মানুষ নিতে পারবে। আর একটু জানতে চাই যাদের এলোপেশিয়ার প্রবলেম আছে হেয়ারের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কি এক্সোজোমটা কাজ করে কিনা? জি, এক্সোজোমটা খুব ভালো কাজ করছে। যাদের অনেক বেশি হেয়ার ফল হচ্ছে, তারা অনেক দিন ধরে পিআরপি নিচ্ছিলেন, তারাও কিন্তু এক্সোজোম করে খুব ভালো রেজাল্ট পাচ্ছে। সো আমরা যদি পিআরপি পরে কোনো ভালো অ্যাডভান্স ট্রিটমেন্টের নাম বলতে চাই তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এক্সোজোম করতে পারেন আপনারা। তো মোটামুটি আপু কতদিনের গ্যাপে এক্সোজোমটা করতে হয় এবং মিনিমাম কয়টা সেশন নিতে হয়? আমরা এক্সোজোমটা মান্থলি ট্রিটমেন্ট সাজেস্ট করে থাকি, এবং অ্যাকর্ডিং টু পেশেন্ট কন্ডিশন আমরা 4 to 6 সেশন সাজেস্ট করি, যে যার যেরকম দরকার অ্যাকর্ডিং টু তার হিস্ট্রি, সবকিছু রেসপন্সের সাথে হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, যে তার কতদিন ধরে চুল পড়ছিল, তার হরমোনাল প্রবলেম আছে কিনা, সে আগে চুলে কোনো রকম কেমিক্যাল ড্যামেজ করা আছে কিনা, সব কিছুর উপর ডিপেন্ড করে আমরা তাদেরকে সাজেস্ট করে থাকি। আচ্ছা, এক্সোজোম নিয়ে আমরা জানলাম। এছাড়াও স্কিনের এখন দেখা যায় যে নানান ধরনের সমস্যা অনেকের থাকে, স্পেশালি অনেকেই আছে যে ওয়েটটা যদি লুজ করে ফেলে, একটু বয়স হয়ে যাওয়ার পরে ওয়েট লুজ করে ফেলে দেখা যায় যে আমাদের স্কিনের বিভিন্ন জায়গা স্যাগি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে ইনভেসিভ ও নন ইনভেসিভ
কি কি ট্রিটমেন্ট আছে যেটাতে আসলে স্কিনটা টাইটনিং করা যায়? আচ্ছা, আমরা যখন ওয়েট লুজ করি তখন কিন্তু আমরা একটা ডায়েটের মাধ্যমে যাই। ডায়েট যখন আমাদের কমে যায় তখন কিন্তু আমাদের দেখা যায় যে ফুডের একটা ডেফিসিট হয়, ওখানে আমরা ভিটামিনস মিনারেলস অনেক কিছু পাই না, প্রোটিনটা কমে যায়, তখন মাসেলগুলো উইক হয়ে যায়। ফেসিয়াল মাসেল যখন উইক হয়ে যায় স্কিন তখন শ্যাক করে। তো এই স্কিনটাকে লিফট করার জন্য আমাদের ইনভেসিভ নন ইনভেসিভ সব রকম প্রসেসই আছে। নন ইনভেসিভের মধ্যে আমরা মেইনলি হাইফু ট্রিটমেন্ট করে থাকি। হাইফুর মাধ্যমে কিন্তু খুব ভালো একটা লিফটিং হয়, এটা বর্তমানে সবাই অনেকেই পরিচিত হাইফুর সাথে। এছাড়া কিন্তু আমরা রেডিও ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্টও করে থাকি, এখানে ন্যাচারালি কোলাজেন রিমডেলিং হয়। তো ন্যাচারালি কোলাজেন তৈরি করতে কিন্তু একটু সময় দিতে হয়, এই জন্য এই ধরনের নন ইনভেসিভ প্রসেসগুলো কয়েকবার করে রিপিট করতে হয়। আমরা যেমন হাইফু আমরা 3 মাস পর পর করতে পারি, আর আপনার যেমন রেডিও ফ্রিকোয়েন্সিটা আমরা হচ্ছে 7 থেকে 10 দিন পর পর করতে পারি। তো এরকম কয়েকটা রিপেয়ার সেশন করলে স্কিনটা কিন্তু লিফটেড হয়। আর যদি আমরা একটু মিনিমালি ইনভেসিভের চিন্তা করি সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে আপনার থ্রেড লিফট। থ্রেড লিফট কারণ এটাতে কোলাজেন ইন্ডাক্টর, কোলাজেন স্টিমুলেশন তৈরি করে, স্কিনটাকে হোল্ড করে এবং স্কিনটা কিন্তু একটু ভালো একটা লিফটিং রেজাল্ট দেয়। ফেস লিফট বা থ্রেড, এটা নিয়ে কিন্তু আবার অনেক ধরনের কোয়েরিজ থাকে। যেমন আমরা জানি যে লিফটটা যখন করা হয় তখন সেখানে একটা থ্রেড আমাদের স্কিনের ভিতরে দিয়ে সেটাকে লিফট করা হয়। তো অনেকে চিন্তা করে যে সেই থ্রেডটা আসলে পরে কোথায় যায়, বা এটা কি রয়েই যায় কিনা আমার স্কিনের মধ্যে। আচ্ছা, এই থ্রেডগুলো হচ্ছিল পলিডায়াক্সন, এগুলো আমাদের বডিতে যখন দিয়ে দেওয়া হয় এটা 21 ডেজ টু 1 মান্থের মধ্যে এটা বডিতে ডিজলভ হয়ে যায়, মিশে যায় স্কিনের সাথে, এবং মিশে যাওয়ার সঙ্গে সঙ্গে ও আস্তে আস্তে এটাকে কোলাজেন তৈরি করতে হেল্প করে। সো ওইটা যে আমরা দিয়ে দিচ্ছি ওটা আপনার বডিতে আর 1 মাস পরে খুঁজে পাওয়া যাবে না, ওটা বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আপু, অনেকের দেখা যায় বয়সের সাথে সাথে অথবা স্ট্রেসের কারণে এই কপালের যে এরিয়াটা বা চোখের এই এরিয়াটার মধ্যে দেখা যায় যে একটুখানি ড্রপ হয়ে যায় বা ড্রুপি আইলিড হয়ে যায়, তাদের ক্ষেত্রে আসলে কি ট্রিটমেন্ট রয়েছে? অ্যাকচুয়ালি বর্তমানে কিন্তু আমাদের এখন ঘুমের পরিমাণটা অনেক কমে গেছে এবং আমরা সবাই ডিভাইসের দিকে খুব তাকিয়ে থাকি, এই কারণে কিন্তু আমাদের আই মাসেলগুলো খুব উইক হয়ে যায় এবং অনেকের ক্ষেত্রে এই ড্রুপিনেসটা আমরা খুব পাই। এই ড্রুপিনেসের জন্য প্রথমত আমরা যদি দেখি পেশেন্টের ড্রুপিনেসটা খুব বেশি না, সেক্ষেত্রে আমরা কিন্তু তাকে একটু আইব্রো বোটক্স করে একটু লিফট করে দিতে পারি। অনেক সময় শুধু বোটক্সে হয় না, তখন কিন্তু আমরা এখানে কিছু মোনো থ্রেডস ইউজ করতে পারি, সেটা দিয়েও লিফট করা পসিবল। এছাড়া দেখা যায় যে অনেক সময় সেটা দিয়েও হয় না, তখন কিন্তু আমরা এই এরিয়াতে একটু সার্জিক্যাল প্রসেসে যেতে বলি পেশেন্টকে, যদি সে এটাকে খুব বেশি কমফোর্টেবল রেসপন্স যদি খুব বেশি না আসে তখন তারা কিন্তু সার্জিক্যাল প্রসেসেও যেতে পারে। আচ্ছা আপু, আমরা বোটক্স ফিলারের অ্যাকশনটা বা কাজটা কতদিন হয় সেটা আমরা জানি আপু। থ্রেড লিফট আমরা যেটা করি সেটা আসলে কতদিন, লঞ্জিভিটিটা কতদিন থাকে? অ্যাকচুয়ালি এটা করবার পরে যে ডক্টর করবেন সে কিন্তু একটা গাইডলাইন দিয়ে দেয়। তো আমরা প্রথমত বলে থাকি 1 থেকে 1.5 বছর পর্যন্ত এটা খুব ভালো একটা রেসপন্স করে, রেজাল্টটা লং লাস্টিং থাকে। বাট যদি কারো মনে হয় যে তার লাইফস্টাইলটা একটু স্ট্রেসফুল গিয়েছে বা রেজাল্টটা একটু কমে গেছে, তাহলে সে 1 বছর পরে এটাকে আবার টাচ আপ করতে পারে। যাদের নরমালি আসলে স্ট্রেসের কারণে অথবা হরমোনসের কারণে হেয়ার ফল হচ্ছে, স্পেসিফিক এরিয়া দিয়ে হচ্ছে, অথবা যাদের অ্যালোপেশিয়া আছে, এটা আসলে রিভার্স করা সম্ভব কিনা? হ্যাঁ, যদি প্রথম দিকে আমরা পেশেন্টটাকে পাই এবং তার হিস্ট্রি প্রপারলি আমরা জানতে পারি তাহলে কিন্তু এটা অনেক ঘাটতি রিকভার করা পসিবল যদি সে আমাদের সাজেশন মেনে নেয়। এবং আপনি জানবেন যে হেয়ার ফলের জন্য কিন্তু পিআরপি ট্রিটমেন্টটা খুব পপুলার। যদি তার হরমোনাল কোনো প্রবলেম থাকে সেটা কারেকশনের সঙ্গে সঙ্গে পিআরপি করলেও কিন্তু হেলথের রিগ্রোথটা বাড়ে। এছাড়া বর্তমানে যেমন এক্সোজোম করছি আমরা, এক্সোজোম খুব ভালো রেজাল্ট দিচ্ছে। এছাড়া আরেকটা ট্রিটমেন্ট নাম বললেই না, এটার নাম হচ্ছে QR 678। QR মিনস কুইক রেসপন্স, 678 একটা কোড যেটাকে কুইক কোড বলা হয়। সো বডিতে যখনই কোথাও কোনো ইমার্জেন্সি হয় তখন যদি আমরা এই হেয়ারের ওই জায়গাতে আমরা যদি এটাকে মিনিমালি ইনজেক্ট করে দিতে পারি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসে, কারণ এটাতে মধ্যে 8 রকমের গ্রোথ ফ্যাক্টর দেওয়া আছে যেটা আসলে শুধু পিআরপি বা শুধু এক্সোজোম করে পাওয়া যায় না। এবং এটা থেকেও অ্যাডভান্স, এবং এটা এমন একটা ট্রিটমেন্ট যেটা মিনক্সিডিল পরে এটা একমাত্র এফডিএ অ্যাপ্রুভ পেয়েছে কয়েকটা দেশে, যেটা খুবই ভালো রেসপন্স করছে এবং এটা মেইনলি কেমোথেরাপিটিক পেশেন্টের জন্য খুব ভালো রেসপন্স দেয়। তো যাদের এই ধরনের প্রবলেম আছে তারা যদি এই ধরনের ট্রিটমেন্টগুলো করে থাকেন তাহলে কিন্তু তাদের অ্যালোপেশিয়াকে আমরা রিভার্স করতে পারি, বেশ ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আপু, মিনক্সিডিল নিয়ে আমরা কথা বলছিলাম, মিনক্সিডিল কিন্তু এখন বেশ পপুলার। আবার অনেকেই মনে করেন যে মিনক্সিডিল আমি যতদিন ইউজ করবো ততদিনই আমার রেজাল্টটা থাকবে, আমি যখন ছেড়ে দিব তখন ডাবল হেয়ার ফল স্টার্ট হয়। এটা আসলে সত্যি কিনা? এটা সত্যি, কারণ যখন আমরা এটার একটা উইথড্রল এফেক্ট আমরা বলি, যেমন আমরা ইউজ করছি আমরা হুট করে বন্ধ করতে কিন্তু না করে দিই। আমরা যখন পেশেন্টকে প্রেসক্রাইব করি তখন কিন্তু এটার ইউজার প্রসেসটা আমরা পেশেন্টকে বলে দিই, তারা যদি সেটা মেনে চলে তাহলে কিন্তু ওই হুট করে যে চুল পড়াটা সেটা কিন্তু আর তখন থাকে না। সো এটা যখন শুরু করা হয় তখন কিন্তু একটা হেয়ার ফল স্টেজ যায়, আবার যদি কেউ এটাকে হুট করে বন্ধ করে দেয় তখনও কিন্তু তার একটা সিভিয়ার হেয়ার ফল হতে পারে। সো এটাকে আমরা বলি আস্তে আস্তে অফ করতে। এত সব কনসার্নের মধ্যে আরেকটা খুব মেজর একটা কনসার্ন আছে, সেটা হচ্ছে যে
লাইফস্টাইলের কারণে হোক অথবা ব্যস্ততার কারণে হোক আমাদের মুভমেন্টটা অনেক কম হয়, ওবেসিটি কিন্তু অনেকের মধ্যে চলে আসে, এবং তারপরে ন্যাচারাল যে ওয়ে সেটাকে আবার ঠিকঠাক করার, হাঁটা, জগিং করা, ব্যায়াম করা, সেটা অনেকের ক্ষেত্রে পসিবল হয় না। সো আমরা হয়তো অনেক সময় চাই যে খুব তাড়াতাড়ি একটা সলিউশনে আসতে, কোনো একটা ফাংশন অথবা অন্য কোনো কিছুর উপর বেস করে। সেক্ষেত্রে জানতে চাই ডার্মাটোলজিতে বা অ্যাস্থেটিকের মধ্যে এমন কি ট্রিটমেন্ট আছে যেটাতে আসলে বডি শেপিং অথবা ফ্যাট লুজ করা যায়? ওকে, আমি আসলে কাজ করছি অনেকদিন ধরে ডার্মাটোলজি সেক্টরে, এবং এটা আমি দেখলাম যে একটা ওয়েলনেসের জায়গা। কারণ আপনি যদি আপনার চুল হারিয়ে ফেলেন, আপনার ওয়েলনেস হারিয়ে যাবে, আপনার স্কিন খারাপ হলে আপনার ওয়েলনেস হারিয়ে যাবে, আপনি যদি অনেক মোটা হয়ে যান তখনও কিন্তু আপনার সুস্থ জীবনের যে ছন্দ সেটাও হারিয়ে যাবে। সো এই ওয়েলনেস নিয়ে আমি কাজ করছি, এবং আমি দেখেছি যে আমার অনেক পেশেন্ট অনেক বেশি ওভারওয়েট নিয়ে আমাদের কাছে আসে। তো তাদের কথা চিন্তা করে কিন্তু আমরা সায়েন্টিফিক ওয়েতে মাসাজ অ্যান্ড থেরাপির মাধ্যমে আমরা কিন্তু ওয়েট রিডাকশন করে থাকি, এবং এই ওয়েট রিডাকশন প্রসেসে যে আমাদের সাথে তারা থাকেন তাদের কিন্তু আর শ্যাগিনেসটা আসে না। কারণ আমরা যখন একটা জায়গাতে ফ্যাট লাইসিস করছি তখন কিন্তু আমরা টাইটেনিংয়ের কথাটা মাথায় রেখেই কাজ করছি। তো টাইটেনিং অ্যান্ড টোনিং যখন একসাথে হয় তখন কিন্তু ওই জায়গাটা আর স্যাগিনেস তৈরি হয় না। বাট তাছাড়াও দেখা যায় যে অনেক সময় অনেক পেশেন্ট ওজন নিজেরাই কমিয়ে আমাদের কাছে আসেন স্যাগিনেস নিয়ে, তখন কিন্তু আমরা তাদের জন্য কিছু রকমের টাইটেনিং অ্যান্ড টোনিং কিছু মেশিন আমরা ইউজ করে জায়গাগুলোকে আমরা কারেকশন করি। আবার এছাড়া যদি কেউ চিন্তা করে তাহলে কিন্তু আমরা তাদেরকে বডিতে থ্রেড লিফটও করে থাকি। আচ্ছা, বডিতে থ্রেড লিফট? জি, বডিতেও থ্রেড লিফট হয়, এবং এটাও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দেয়। কারণ বডিতে অনেক সময় দেখা যায়, আমি জানতাম না যে বডিতে থ্রেড লিফট, অনেক সময় দেখা যায় যে অনেক বেশি শ্যাগিং হয়ে গেছে, বিশেষ করে আর্মস বা আদার যে জায়গাগুলো, সেখানে কিন্তু আমরা থ্রেড লিফট করতে পারি। আপু, আপনি বলছিলেন লাইফস্টাইলের কথা, বা আমরা কিন্তু এই যে বিভিন্ন খাওয়া দাওয়া অথবা উল্টাপাল্টা লাইফস্টাইল অথবা ঘুমের কারণে আমাদের সব থেকে বেশি এফেক্টেড যে এরিয়াটা হয় সেটা হচ্ছে আমাদের চোখ। ডার্ক সার্কেল হয়ে যায়, ভিতরে ঢুকে যায়, গর্ত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আসলে কি কি ট্রিটমেন্ট অ্যাভেলেবল, এবং কেউ যদি কোনো একটা ওকেশনকে সামনে রেখে খুব তাড়াতাড়ি রেজাল্ট চায় তাদের জন্য কি আছে? আচ্ছা, আমাদের আসলে এখন যেটা হয়েছে যে আমরা সবাই খুব ডিভাইস ইউজ করি, এবং ডিভাইস থেকে কিন্তু যে রেডিয়েশনটা হয়, এবং আমাদের চোখের চারিদিকের যে স্কিনটা, এটা কিন্তু আমাদের শরীরের সবচেয়ে পাতলা স্কিন, সো ও সবচেয়ে বেশি এফেক্টেড হয়। সো আমাদের যখন আমরা ফেসে ময়শ্চারাইজার দিচ্ছি, আমরা কিন্তু আলাদা করে কেউ আয়ের কেয়ার করছি না। সো আমরা কিন্তু সবসময় সাজেস্ট করি যে আপনি আয়ের জন্য একটা আই ক্রিম ইউজ করবেন। আই ক্রিম ইউজ করলে কিন্তু ওটার মধ্যে অনেক রকমের ইনগ্রিডিয়েন্ট থাকে যেটা আপনার এই আয়ের মাসেলগুলোকে অ্যাক্টিভ করবে, স্কিনটাকে কিন্তু হেলদি রাখতে হেল্প করবে। এছাড়া দেখা যায় যে তারপরে অনেকে ডার্ক সার্কেল, সানকে নাই বা বসে যাওয়া আই নিয়ে আমাদের কাছে আসে, তখন আমরা তাদেরকে আই পিল করতে বলি। আমাদের আই সেল নামে খুব ভালো একটা ট্রিটমেন্ট আছে, এটা আইকে খুব ভালো মতন রিজেনারেশন করতে হেল্প করে। এছাড়া কিন্তু আমরা আই থ্রেডস করে থাকি আই এর এরিয়াতে, এই সানকেন ভাবটাকে উঠাবার জন্য, বা যাদের ধরেন অনেক বেশি পাফি হয়ে গেছে তাদের কিন্তু এটা ঠিক করা যায়। আই থ্রেডস তো খুব পপুলার, এটাও করা যেতে পারে। তারপরে আমরা কিন্তু এই এরিয়াতে ইলাস্টিজেন নামে একটা ট্রিটমেন্ট করতে পারি। এখানে ইলাস্টিজেন তৈরি করার জন্য আমরা পিআরপি করতে পারি। আচ্ছা, পিআরপিও করতে পারি। সো এই ধরনের অনেক রকমের ট্রিটমেন্ট কিন্তু আমরা ডে বাই ডে দিচ্ছি পেশেন্টদেরকে, এবং ভালো একটা রেসপন্স পাচ্ছি। বাট প্রথমত মেইন জিনিস হচ্ছে যে আপনার আয়ের মাসেলকে কেয়ার করতে হবে, এবং পর্যাপ্ত ঘুম লাগবে। কারণ এই মাসেলটা রেস্ট তখনই পায় যখন আমরা ঘুমাই, এছাড়া কিন্তু এটা আর রেস্ট হয় না। সো আপনি যদি কম ঘুমান, আপনি যদি খুব বেশি স্ট্রেসফুল লাইফ লিড করেন, তাহলে কিন্তু এটা সবচেয়ে বেশি এফেক্টেড হয়। এবং আমার মনে হয় যে ট্রিটমেন্টটা করার পরেও যদি এটা মেইনটেইন না করা হয় তাহলে আবার সেই আগের অবস্থাতে যে কোনো ট্রিটমেন্টই করবার পরে স্কিন হেয়ারের জন্য কিন্তু আপনাকে একটা রুটিন লাইফ মেনটেন করে যেতেই হবে। কারণ আপনি যেই এফেক্টটা এতদিন ধরে অ্যাচিভ করলেন, সেটাকে যদি আপনি ধরে রাখতে চান, তাহলে আপনাকে কিন্তু একটা হেলদি লাইফ দিয়ে যেতে হবে। অবশ্যই তাই। আপু, পিলিং এর কথা আমরা বলছিলাম যে আমরা আমাদের যে ডার্ক সার্কেল থাকে বা আমাদের আন্ডার আই যে থাকে, সেখানে আমরা পিলিং করতে পারি, এটা একটা ব্রাইটনিং এর জন্য। এছাড়াও কিন্তু আমরা জানি পিলিংটা এখন বেশ ফেমাস আমাদের স্কিনের জন্য। তো অনেকের মধ্যেই একটা ভয় বা আতঙ্ক কাজ করে, অথবা একটা কনসেপ্ট কাজ করে যে পিলিং করা মানে বোধহয় আমার মুখ থেকে চামড়া তুলে ফেলবে, এবং হয়তো বা অনেকদিন আমাকে রেস্টে থাকতে হবে, আমি বাইরে বেরোতে পারবো না। পিলিংটা সম্পর্কে আমাদের আসলে পিলিং অনেক রকমের আছে, কেমিক্যাল পিলিং অনেক রকমের আছে, মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার। এটা আসলে ডিপেন্ড করবে কার স্কিনে কোনটা দরকার। বাট বর্তমানে অ্যাস্থেটিক প্র্যাকটিসে আমরা কিন্তু মাইল্ড মডারেটটাই খুব বেশি ইউজ করি, এবং এখন বর্তমানে অনেক ভালো ভালো পিলিং এজেন্ট চলে আসছে, যেগুলো দিয়ে আমরা কিন্তু 5 থেকে 7 দিনের মধ্যে ভালো একটা এফেক্ট পাচ্ছি, একটা ব্রাইটার বা গ্লো চলে আসছে, যেটাকে আমরা পার্টি পিলো বলি অনেক সময়, যে পার্টির আগে আপনি করতে পারেন, মিনিমাম 7 দিন আগে করবেন, এবং এটা নিয়ে পরদিন থেকে যে কেউ অফিস করতে পারে, বাইরে যেতে পারে, কলেজ করতে পারবে, কোনো রকম প্রসেসে যেতে হবে না। এবং যেটুকু আমরা বলে দিই, একটা পিলিং করলে আপনাকে অবশ্যই সানব্লক ইউজ করতে হবে। সানব্লকটা তো অলওয়েজ ইউজ করতে হবে, কিন্তু সানব্লকটা এক্সট্রা একটা কেয়ার নিতে হবে পিলিং এর পরে, কারণ যেহেতু আপনার এই
এক্সট্রা যে স্কিনটা বা আপনার যে ডেড সেলটা এটা যখন রিমুভ হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনার বেবি স্কিনটা বের হচ্ছে। সো বেবি স্কিনকে প্রোটেক্ট করবার জন্য আপনাকে একটু কেয়ারফুল তো হতেই হবে, আপনাকে সানব্লক ইউজ করতে হবে, ময়শ্চারাইজার ইউজ করতে হবে, তাহলে কিন্তু আপনি একটা পিলিং সেশনের পরে 5 থেকে 7 দিন পরে একটা গ্লো স্কিন পেয়ে যাবেন। আর পিলিংটা আসলে একদমই ভয়ানক কিছু না, আপনি যদি আপনার স্কিনের ধরন অনুযায়ী একটা প্রপার পিলিং নিয়ে সেশন নিয়ে থাকেন তাহলে আপনি এটা থেকে অনেক বেনিফিশিয়াল ইফেক্ট পিলিংটা আসলে পাবেন। কয়দিন পর পর করা যায়? এটা আমরা সাজেস্ট করি মান্থলি একটা করে করতে, কারণ এটাও তো এক ধরনের আপনার পিল অফ করে দিচ্ছে, সো স্কিনটা যেন আমাদের খুব Dead বেশি cellটা থিন না remove হয়। করছে। হ্যাঁ, ডেড সেলটা রিমুভ করে দিচ্ছে, আর আমাদের ডেড সেলটা কিন্তু 21 থেকে 28 দিনের মধ্যেই তৈরি হয়। সো আমরা যদি 1 মাসে একটা করি এটাই এনাফ। আরেকটা বিষয় হচ্ছে আমরা কিন্তু আমাদের ফেশিয়াল ফিচারটাকে ঠিক রাখার জন্য আরেকটা বিষয় দেখি অনেকে গুয়াশা ইউজ করে, অনেকে মাসাজ করে। এটাতে আসলে আমাদের ফেস লিফট হয় কিনা বা কোনো এফেক্ট আসে কিনা? অ্যাকচুয়ালি ওরকম কোনো এফেক্ট আসে না, এটা জাস্ট মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন। অনেকে মনে করেন যে আমি মনে হয় করছি, কিন্তু প্রপারলি সে মাসেলের যে ইনসার্শন অনুযায়ী সে করতে পারছে কিনা সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং গুয়াশার প্রেশার, কারণ এটা একটা স্টোন ইউজ হচ্ছে, সো ওখানে আমি কোনো রকম কোলাজেন আমি ব্রেকডাউন একজনকে করছি দেখেছি কিনা। যে সে গুয়াশা ইউজ করতে গিয়ে তার স্কিনে কোনো একটা জায়গায় ব্লাড ক্লট হয়ে গেছে। জি, এই যে প্রেশার পয়েন্টগুলো ঠিক হচ্ছে কিনা এবং আপনি আপনার প্রপার মাসেল অনুযায়ী কোথায় কতটুকু লিফটিং করতে হবে সেটা জানছেন কিনা সেটা খুব ইম্পর্টেন্ট। বাট আসলে অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট ক্ষেত্রে গুয়াশা বা এই ধরনের লিফটিং মাসাজের তেমন কোনো মানে এফেক্ট আমরা পাই না। বাট কেউ যদি ক্রিম অথবা অয়েল অ্যাপ্লাই করতে গিয়ে কিছুটা নিজের ফেসটাকে নিজে মাসাজ করতে চায়, সেটা করতে পারে, লাইটলি করতেই পারে, ওটা তেমন কোনো প্রবলেম ক্রিয়েট করে না, কারণ হালকা মাসাজ করলে সার্কুলেশন বাড়তে পারে, সার্কুলেশন বাড়লে স্কিনের এমনি রিজেনারেশন হয় এবং আমাদের কোলাজনটাও তখন খুব ভালো ভালো প্রোডাকশন তৈরি হবে। হয়। মানে এটা ইটস নট ব্যাড, বাট আমরা যখন গুয়াশা দিয়ে ইউজ করব তখন আমরা চেষ্টা করব প্রেশারটা যেমন কেমন থাকছে বর্তমানে আপনি জানবেন যে অনেক পার্লারে অনেক ফেসিয়াল করে, অনেক রকমের ডিভাইস ইউজ করে, মাসাজ করে, গুয়াশা দিয়ে ইউজ করে, তাতে কিন্তু স্কিনের লুজনেস হওয়ার পসিবিলিটিস বেড়ে যায়। আপু আপনাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। দর্শকদের বলবো, যদি আপনাদের স্কিনে কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরের কাছে আগে যাবেন, যে সমস্যার কারণ জানবেন এবং সেই অনুযায়ী চিকিৎসা নেবেন, তাহলে কিন্তু স্কিনের তেমন কোনো ক্ষতি হবে না। বাট যদি আপনারা নাইট ক্রিম বা আদার্স কোনো প্রোডাক্ট ইউজ করে ক্ষতি করে ফেলেন তখন কিন্তু ডক্টরের কাজের জায়গাটা কমে যায়। সো আশা করব আপনারা কোনো সমস্যা ফেস করার সঙ্গে সঙ্গেই আসবেন এবং ডক্টরের কাছ থেকে চিকিৎসা নেবেন। আপু অনেক ধন্যবাদ আপনাকে। এটিএন বাংলা এবং লাইফ এন্ড বিউটির পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা আজকের এই এপিসোডে যেটি জানলাম বুঝলাম সেটি হচ্ছে আমাদের স্কিন এবং হেয়ারের যে কোনো সমস্যার খুব উন্নত মানের সলিউশন কিন্তু এখন আমাদের দেশে অ্যাভেলেবল আছে। তার জন্য অবশ্যই আপনারা অভিজ্ঞ এবং যারা এই বিশেষজ্ঞ এবং যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন তাদের গাইডলাইনের আন্ডারে গিয়ে কাজগুলো করবেন, তাহলে আসলে কোনো ক্ষতির সম্ভাবনা থাকবে না এবং বেশ ভালো একটা বেনিফিট আপনারা পাবেন। আয়োজন আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকবেন এবং অবশ্যই এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।